নমস্কার, দেশ কথা চ্যানেলে আপনাদের স্বাগতম। ইরান আরও দুটি ভারতীয় জাহাজ আটক করেছে। তাদের ধারণা ছিল যে ভারত সরকার তাদের দাবি করা যে কোনো মূল্য পরিশোধ করবে এবং এর বিনিময়ে তারা তাদের জাহাজগুলো ছাড়িয়ে নিতে পারবে। তারা সেখানে আমাদের নাবিকদেরও আটক করেছিল। তারা এখনও সেই নাবিকদের আটক রেখেছে, কিন্তু ভারত কি করলো? সবার আগে বলে রাখি, এই যুদ্ধ আমাদের নয়, এটা নিছকই একটি যুদ্ধ। এটি মূলত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার একটি যুদ্ধ, যেখানে তারা যুদ্ধবিরতি ঘোষণা করেছিল, আর সেই যুদ্ধবিরতি অনুযায়ী সেখানে আমাদের জাহাজগুলো সেখান থেকে বেরিয়ে আসতে শুরু করেছিল। কোনো কারণ ছাড়াই শুধু শুধু আমাদের এই যুদ্ধের মধ্যে টেনে আনার চেষ্টা করা হচ্ছে। এটি এখন একটি নির্মম ভূ রাজনৈতিক যুদ্ধ। এই যুদ্ধে কেউ বন্ধু নয়, আবার কেউ শত্রুও নয়। তাহলে তারা কি করলো? ইরান আমাদের দুটি বিশাল পণ্যবাহী জাহাজ অর্থাৎ কার্গো শিপকে ছিনতাই করলো, যেগুলোর মালিকানা ছিল এমএসসি কোম্পানির হাতে। সেই জাহাজগুলোর ভেতরে কি ছিল? জাহাজগুলো কানায় কানায় পূর্ণ ছিল লক্ষ লক্ষ ব্যারেল তেল, আর ভারত ঠিক সেই কাজটি করেছিল। তারা জাহাজগুলোকে ইরানের নাকের ডগার নিচ থেকে নিয়ে চলে এসেছিল। ভারতীয় নৌবাহিনী ঘটনাস্থলে মোতায়েন করা হলো। তারা পুরনো সব নিয়ম কানুন বা রুল বুক একপাশে সরিয়ে রেখে অপারেশন উর্জ সুরক্ষা চালু করেছিল। আমরা একটি পূর্ণাঙ্গ ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ সংঘাত বা শোডাউনের বাস্তবায়ন করেছিলাম। আমরা গভীর সমুদ্রে এবং কেবল আন্তর্জাতিক জলসীমাতেই নয়, বরং ইরানের ভূখণ্ডের অনেক গভীরে প্রবেশ করে সরাসরি সংঘাতে জড়িয়েছিলাম আমাদের জাহাজগুলোকে উদ্ধার করার লক্ষ্যে। এর কারণ ছিল এই যে ইরান একটি অত্যন্ত গুরুতর রেড লাইন অতিক্রম করেছে। সর্বোপরি যুক্তরাষ্ট্রের সাথে আপনাদের যে যুদ্ধবিরতি চুক্তি রয়েছে তাতে আমাদের কি সম্পর্ক? ইরানের আনুষ্ঠানিক ইসলামিক সরকার আমাদের প্রয়োজনীয় ছাড়পত্র দিয়েছিল এবং জানিয়েছিল আপনারা এগিয়ে যেতে পারেন, আপনাদের জাহাজগুলোর প্রবেশের অনুমতি রয়েছে। অথচ তাদের বিপ্লবিক ইসলামিক গার্ড বাহিনী কি করলো? আমাদের সেনাদের সাথে আলোচনা বা দর কষাকষি শুরু করে দিল, যার ফলস্বরূপ সেই দুটি জাহাজের ক্ষেত্রে ঘটল, যা আমাদের দিকেই ফিরে আসছিল। তারা সেই জাহাজের ডেকে উঠে বসলো এবং জবরদখল করা শুরু করে দিল এবং জাহাজ দুটিকে আটক করে তাদের নাবিক এবং ক্রুদেরকেও আটক করে নিল। এখন তারা কি করলো? যে সমস্ত জাহাজ আন্তর্জাতিক জলসীমার মধ্যে ছিল, তারা সেই সমস্ত জাহাজকে আটক করলো এবং করে সেটিকে ইরানের জলসীমার ভেতরে নিয়ে আসে। এবং তারা কি বলল? তারা দাবি করলো যে আমাদের জাহাজের কাছে নাকি যথাযথ অনুমোদন ছিল না। অথচ আমাদের কাছে প্রয়োজনীয় অনুমোদন ছিলই, আমরা আগেই সেগুলো ইরান সরকারের কাছ থেকে সংগ্রহ করে রেখেছিলাম। এখন যে অভিযোগটি তোলা হচ্ছে তা হলো জাহাজের নেভিগেশন বা দিক নির্দেশনা ব্যবস্থাটি নাকি বিকৃত বা কারসাজি করা হয়েছিল। তারা চরম অসদাচরণ এবং অপকর্মে লিপ্ত হয়েছে। এটি ছিল মূলত তাদের অর্থ আদায়ের উদ্দেশ্যে ব্যবহৃত একটি কৌশল। এই নিয়ে তারা দ্বিতীয়বারের মতো আমাদের সাথে এমন আচরণ করলো। এর আগেও বিভিন্ন সময় তারা আমাদের জাহাজে আক্রমণ চালিয়েছে। আপনাদের হয়তো মনে আছে যে পাকিস্তানের প্ররোচনায় বা নির্দেশে তারা আমাদের জাহাজে কিভাবে আক্রমণ চালিয়েছিল। এটি সরাসরি তাদের ওপরই একটি আক্রমণ। আজ তারা অর্থ দাবি করছে, আর আমরা যদি তা দিয়ে দিই তাহলে এমনটা হতেই পারে না। তারা বারবার আমাদের জাহাজগুলোর ওপর আক্রমণ চালিয়ে যাবে। কেন? কারণ আমাদের 12টিরও বেশি পণ্যবাহী জাহাজ ইতিমধ্যে হরমুজ প্রণালীতে আটকা পড়ে রয়েছে। আমরা যদি এই দুটি জাহাজের জন্য মুক্তিপণ দিই, তবে বাকি সব জাহাজের জন্য আমাদের অর্থ দিতে হবে। কেন? আমরা এই অর্থ দেব কেন? এই জাহাজগুলো সব পণ্য পরিবহনের জন্য ব্যবহৃত সাধারণ ট্যাঙ্কার, এগুলোতে কোনো ধরনের কোনো অস্ত্রশস্ত্র নেই। তাই ভারত যে পদক্ষেপটি নিল তা হলো, আমরা এমন এক অপ্রত্যাশিত পরিস্থিতির মুখোমুখি হয়েছিলাম যেখানে ইরান একটি মারাত্মক ভুল হিসাব কষেছিল। তারা ভেবেছিল মোদিজি নত হবে, ভারত নত হবে, যা কখনো 10-12 বছরে কখনো এরকম হয়নি। আপনারা কি কখনো ভারতকে নত হতে দেখেছেন? তাই আমাদের অবস্থান স্পষ্ট ছিল, আমরা পরিশোধ করব না। আপনাদের সেই তথাকথিত স্থায়ী টোল ট্যাক্স আমরা দেব না। আমরা কি করলাম? একটা ডিসিসিভ সিদ্ধান্ত নিলাম। আমরা প্রেরণ করলাম আমাদের ভারতীয় নৌবাহিনীকে। আমরা শ্রী জয়শঙ্করকে ইরানে গিয়ে আলোচনার জন্য বলিনি, একদমই না।
আমরা যুক্তরাষ্ট্রের সাথেও কোনো পরামর্শ করিনি, আমরা এই ধরনের কিছুই করিনি। আমরা এমনকি ইরানি রাষ্ট্রদূতকেও তলব করিনি। এর পরিবর্তে আমরা কি করলাম, ভারতীয় নৌবাহিনী যাত্রা শুরু করলো এবং সরাসরি হরমুজ প্রণালীর দিকে এগিয়ে গেল। আমরা মোতায়েন করলাম আমাদের ডেস্ট্রয়ারগুলোকে, বিশেষ করে বিশাখাপত্তনম এবং কলকাতা শ্রেণীর যুদ্ধজাহাজগুলোকে, এবং সেগুলোর পাশাপাশি আমাদের হেলিকপ্টারগুলো প্রেরণ করলাম। তারা এমন এক দুর্গে প্রবেশ করলো যার কাছে যেতে এমনকি আমেরিকাও ভয় পায়। এটি সেই সুরক্ষিত ঘাঁটি যা ইরান তৈরি করেছে। অপারেশন এনার্জি সিকিউরিটির অংশ হিসাবে আমাদের জাহাজগুলো সেখানে পৌঁছয় এবং এক রাতের মধ্যে আমরা পুরো খেলার মোড় ঘুরিয়ে দিই। ভারতীয় সেনাবাহিনী এবং নৌবাহিনী তাদের জাহাজগুলোকে সেই কিল জোন থেকে বা বিপদসীমা থেকে নিরাপদে বের করে নিয়ে এসে এবং আরব সাগরে পৌঁছে দেয়। তারা নিরাপদে ভারতে এসে পৌঁছেছে। বার্তাটি ছিল অত্যন্ত স্পষ্ট, তোমরা যদি আমাদের জাহাজে হাত দাও তবে আমরা তোমাদের গুলি করব। ঠিক এই কারণেই আমরা অন্য কোনো দেশের সাহায্যের অপেক্ষায় বসে থাকিনি। আমরা জাতিসংঘের দ্বারস্থ হইনি কিংবা সাহায্যের জন্য আমেরিকার কাছেও হাত পাতিনি। যদিও আমরা আমাদের জাহাজগুলো সেখান থেকে সরিয়ে নিয়ে এসেছি, কিন্তু আমরা কোনো বেপরোয়া পদক্ষেপ নেওয়ার চেষ্টা করিনি। ভারতের কৌশল স্পষ্ট, আমরা আমাদের কঠোর মনোভাব দেখিয়েছি এবং আমরা আমাদের জাহাজগুলোকে সরিয়ে নিয়েছি, কিন্তু আমরা নরম আচরণও করেছি যেখানে আমরা তাদের সাথে হাত মিলিয়েছি। অত তারা ভুল প্রতিপক্ষকে লক্ষ্যবস্তু বানিয়েছিল, কারণ ভারতের ব্লু ওয়াটার নেভি অর্থাৎ গভীর সমুদ্রের নৌবাহিনী বস্তুত ইতিমধ্যেই 1 শতাব্দী ধরে সুনির্দিষ্টভাবে ঠিক এমন ধরনের জরুরি পরিস্থিতির মোকাবিলা করার জন্যই প্রস্তুত করা হয়েছে। আমরা কৌশলগতভাবে এটিকে হরমুজ প্রণালীর সন্নিকটে এমনকি ওমানের উপকূলের অদূরেও মোতায়েন করে রেখেছি। বন্ধুরা, তেল ও গ্যাসের নিরবিচ্ছিন্ন প্রবাহ, এর প্রত্যেকটি ফোঁটা, একক ফোঁটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? কারণ একবার যদি সেই সরবরাহ ব্যাহত হয়ে যায় তবে তা পুনরায় চালু করা একটি অত্যন্ত সময় সাপেক্ষ প্রক্রিয়া। অধিকন্তু যদি তেল ও গ্যাসের প্রবাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যায় তবে নয়াদিল্লির ওপর আক্ষরিক অর্থেই এক ভূ রাজনৈতিক ঘূর্ণিঝড় আছড়ে পড়বে। ঠিক এই কারণেই ইরান এই পদক্ষেপ গ্রহণ করেছিল। দেশ কথা চ্যানেলে আজকের আলোচনার বিষয় আমরা এখানেই শেষ করছি। আবার পরের দিন অন্য কোনো একটি বিষয় নিয়ে আলোকপাত করতে চলে আসব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।